এখনও অনেক কিছু পারেন না প্রতিভা। এই যেমন একা একা বাড়ির বাইরে যাওয়া, ছেলে মেয়েদের উঁচু গলায় ধমক দেওয়া, বৌমাদের খোঁটা দিয়ে কথা বলা, কিংবা অপরেশ ঘরে থাকলে তার সামনে কাপড় পাল্টানো। শেষেরটি নিয়ে নিয়ত কথা শুনতে হয় তাকে। তুমি কি এখনও 18 বছর খুকি যে আমায় দেখে লজ্জায় মরে যাচ্ছ? 50 বছর ঘর করছি, তবু যে এত লজ্জা কোত্থেকে আসে বুঝতে পারি না। যে পুরুষের সঙ্গে সারা রাত শোয়া যায়, 50 বছর ঘর করা যায়, দিনের আলোয় তার সামনে বেআব্রু যদি না হতে পারেন তো তিনি কি করবেন? পারেন না, এইটাই শেষ কথা। অথচ অপরেশ এই নিয়ে অনর্গল খোঁটা দিয়ে যাবেন। মাঝে মাঝে মনে হয় প্রতিভা তার কি লজ্জা টজ্জার বাড়াবাড়ি আছে। নেই নেই করেও 70 বছর হয়ে গেল। 70 বছরে স্ত্রীলোকের শরীরের কী রহস্য থাকে। 40-এর পর থেকেই একটু মোটার দিকে ধাত ছিল, কিন্তু এমন মোটা নন যাতে চলা বসায় কষ্ট হয়। মেয়েদের বয়স হলে যে সব রোগ জোটে বলতে নেই, সেগুলো এখনও তাকে স্পর্শ করেনি। মন ভালো থাকলে অপরেশ তাকে ভুবনেশ্বরী বলে ডাকেন। নাতনি কাজল বলে, দিদা তোমার স্কিন দেখলে হিংসা হয়। মায়েরি, এই বয়সেও কী করে ম্যানেজ করে রেখেছ কে জানে। ব্লাউজ ছেড়ে এখন সেমিজ পরেছেন প্রতিভা, তবুও ছুরির কথা ছিঁড়ি দেখো। যার দুদিন বাদে বিয়ে হবে তার মুখে রকের ভাষা শুনলে গা রিডি করে, কিন্তু কিছুই করার উপায় নেই। ওর বাবা মানে প্রতিভার বড় ছেলে সুব্রতর হাত পা বন্ধ হয়ে ব্যাপারে। কাজল অপরেশের চোখের মণি। নাতনিকে কিছু বললেই দাদু কুরুক্ষেত্র বাঁধাবেন। তা তেনারও তো 75 পেরিয়ে গেছে গত শ্রাবণে। গোলগাল মোটাসোটা চেহারা, চশমা ছাড়াই কাগজ পড়ার চেষ্টা করেন মাঝে মাঝে। সারা জীবন নেশাভান করেননি। প্রতিভা ওর মুখে জর্দার গন্ধটা পান, কিন্তু সেটা আসে কোত্থেকে বুঝতে পারেন না। কারণ সেবার প্রেশারে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে অপরেশের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তাই এই মানুষের যদি এখনও শখ হয় 70 বছরের বুড়ির কাপড় ছাড়া দেখবেন, তাহলে ভীমরতি ছাড়া আর কী বলা যায়। পুরুষ মানুষের বোধ হয় চিতায় না শোয়া পর্যন্ত ওই ভাবটা মরে না। ভগবান যৌবন কেড়ে নিয়েছেন শরীর থেকে অনেক দিন, তবু তার ছায়ায় রং বোলানোর চেষ্টা। যত বয়স হচ্ছে তত মুখে আগুল থাকছে না। কিন্তু রাত্রে যখন শুতে যান প্রতিভা, তখন একটা হাত ওর গায়ের উপর রেখে শিশুর মতো ঘুমোন অপরেশ। আজ কিন্তু ব্যতিক্রম ঘটল। সকালবেলায় স্নান সেরে ঘরের দরজা ভিজিয়ে কাপড় ছাড়ছেন এমন সময় তিনি এলেন। অথচ এই সময় সামনের বাগানে থাকার কথা অপরেশের। চমকে উঠে কাপড় চোপড় নিয়ে তিনি ঠাকুর ঘরে সেধিয়ে যাওয়ার সময় বুঝতে পারলেন আজ কথার হুল সইতে হবে। কিন্তু ঘরে যখন ফিরে এলেন চিরুনির জন্য, তখন অপরেশ ইজি চেয়ারে শরীর এড়িয়ে কাগজ পড়ছেন। তিনি ঘরে ঢুকেছেন তা নজরেই নেই। খটকা লাগলো, এরকম তো হবার নয়। কাছে গিয়ে বললেন, আজ কোন দিকে সূর্য উঠেছে? গলার স্বর পেয়ে যেন চমকে উঠলেন অপরেশ। চকিতে কাগজটা ভাঁজ করে সন্ত্রস্ত চোখে তাকালেন তিনি। কি বলছো? কিছু বলছো? অমন করছো কেন? স্বামীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন প্রতিভা। কই কিছু না তো, স্নান হয়ে গেল? হ্যাঁ, তোমার শরীর ঠিক আছে তো? একটু একটু করে হাসি ফুটল অপরেশের মুখে। না না, আমি ভালো আছি। তোমার একথা মনে হলো কেন? প্রতিভার সন্দেহ তবু ঘুচল না। একটা কিছু লুকোচ্ছে মানুষটা। কি সেটা? বললেন, 10টার মধ্যে মেয়েদের এসে যাওয়ার কথা। প্রতিভা আর দাঁড়ালেন না। কতক্ষণ আর? আজ অবধি যখন কোনো কথা না বলে থাকতে পারিনি, তখন এটাও চেপে রাখতে পারবে না। আজ প্রচুর কাজ, এই নিয়ে থাকলে তা চলবে না। বারান্দায় পা দিতেই বড় বৌমা বলল, এ কি মা, আজ কি নতুন শাড়ি পরলেন না? প্রতিভা হাসলেন। আর লজ্জা দিও না বাপু, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আর তোমরা? সত্যি ওর মুখটা লালচে হয়ে উঠেছিল। না তা বললে শুনছি না, বড়দি এলে কি বলবেন? ঠিক আছে, সে হবেক্ষণ। তোমরা কিন্তু তিলকে তাল করছো। কেউ যেন আর 50 বছর একসঙ্গে থাকে না, লোকে শুনলে কি বলবে? পাশ কাটাচ্ছিলেন প্রতিভা, কিন্তু ঠিক সেই মুহূর্তে কাজল উদয় হলো। এম্মা দিদা, তুমি এখনও ঝি হয়ে আছো? উফ, তোমাকে নিয়ে পারি না। জানো না, সেদিন কাগজে বেরিয়েছে একটা পেয়ার 50 বছর একসঙ্গে থাকার পর ফ্রেশ বিয়ে করেছে, বিয়ে দিয়েছে ছেলে মেয়েরা। সেরকম একটা কিছু করলে হতো। গ্র্যান্ড আইডিয়া,
বড় নাতি সুব্রত চেঁচিয়ে উঠল, এটা আগে বলিসনি কেন? বেটার লেট দেন নেভার, এখনই করা যেতে পারে। কাজল হেসে বলল, তাহলে আমাদের ঠাকুরমশাইকে ডেকে আনি। দিদা, না বলে কিন্তু শুনছি না। সুব্রত এগিয়ে এসে দু হাতে প্রতিভাকে জড়িয়ে ধরল আচমকা। আহ মাইরি, তুমি কি নরম। প্রতিভা তখন হাঁসফাঁস অবস্থা। ছাড় ছাড়, উফ কি দোষী ছেলে রে বাবা। এই সময় বড় মেয়ে সুনিতা এসে গেল। 50 হয়নি, কিন্তু এর মধ্যেই মাথার চুল প্রায় সাদাটে। পেটের গোলমালে খুব ভোগে বলে একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে। সঙ্গে 2 ছেলে আর ওর স্বামী সুখেন। দৃশ্যটা দেখে সুনিতা পর্যন্ত হেসে ফেলল। এই অত জোরে চাপিস না, লেগে যাবে। সুব্রত প্রতিভাকে ছেড়ে দিয়ে বলল, না পিসি, দিদার মোটেই লাগবে না। দাদু বলেন যৌবনে উনি নাকি গামার সঙ্গে পাল্লা দিতে পারতেন। সঙ্গে সঙ্গে সমস্ত উঠোনটায় হাসির ফোয়ারা উঠল। প্রতিভা এমন অপ্রস্তুত যে পালিয়ে পথ পান না। যেমন নাতি তেমন নাতনি, কারোরই মুখে কিছু আটকায় না। অপরেশে এদের মাথায় তুলেছেন। ছেলেমেয়েরা এরকম ছিল না। রান্নাঘরে তখন তুলকালাম কাণ্ড। ঠাকুর উনুন ধরিয়ে বসে আছে, জলখাবারের তরকারি কাটা হয়নি। এটা ছোট বৌমার দায়িত্ব। অন্যদিন যেমন তেমন আজ সে বেচারা পেরে উঠছে না। বছর 4 বিয়ে হয়েছে, এখনও পেটে কিছু আসেনি। কাজকর্ম যা কিছু বিয়ের পর প্রতিভাই শিখিয়েছে। বলেছিলেন, ঠাকুর চাকর যতই থাক, যে মেয়ে স্বামীর মনের মতো খাবার তৈরি করতে পারে না, সে কিন্তু কখনই ভালো স্ত্রী নয়। প্রতিভা বললেন, তুমি সরো ছোট, আমাকে দাও। ছোট বৌমা মাথা নাড়ল। সে কি, না মা, আপনি আজকে কাজ করবেন কেন? ছি ছি, আমার হয়ে এসেছে। প্রতিভা দ্বিতীয় বটিটা টেনে নিলেন। পাকামি করো না তো, এত লোকে খাবে, তুমি ছেলে মানুষ একা কী করে পারবে? কিন্তু প্রতিভার পক্ষে তরকারি কাটা বেশিক্ষণ সম্ভব হলো না। সুপ্রিয়া ওর স্বামীকে সঙ্গে নিয়ে এসে হইচই বাঁধিয়ে দিল। এ কি বৌদি, তুমি আজও আমাকে খাটাচ্ছ? গলা শুনে বড় বৌমা ছুটে এলো। ও মা, এ আপনি কি করছেন? চেঁচামেচি শুনে বড় ছেলে ধীরেন বারান্দায় নেমে এলো। ছি ছি, তোমরা কি, বাড়িতে এতগুলো বউ মেয়ে আর মাকে আজকের দিন হিসেবে ঢুকতে হচ্ছে? তোমাদের লজ্জিত হওয়া উচিত। এই কাজল, দিনকে দিন ধিঙ্গি হচ্ছ, একটু রান্নাঘরে গেলে কি মান যাবে? কাজলের গলা শোনা গেল। দিদাই তো আমাকে ঢুকতে মানা করেছে ওখানে, তুমি খামোখা আমাকে দোষ দিচ্ছ বাবা। ছোট ছেলে প্রাণেশ নিজের বউয়ের উদ্দেশ্যে চেঁচালো। মাত্র একটা লোকের খাবার, তাতে যদি মায়ের সাহায্য নিতে হয় তাহলে বলার কিছু নেই। ব্যাপারটা এমন হপচাপে হয়ে গেল যে ছোট বউ হাঁটুতে চোখ রাখল। প্রতিভা কি করবেন বুঝতে পারলেন না। তারপর ছোট বউয়ের কাঁধে হাত রেখে নিচু গলায় বললেন, একটা কথা বলি ছোট, পুরুষ মানুষের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করবে। ওদের কথায় শুধু হুলিই থাকে, কিন্তু হুলে বিষ নেই। ওদের কথা শুনে কাঁদবে কেন বোকা মেয়ে? বড় বৌমা পাশে এসে বসলো। আজকের দিনে মন খারাপ করিস না ছোট, ওদের কথাই ওই রকম। আর আপনিও কিছু মনে করবেন না মা, একটা দিন কাজ না করলেই কি নয়? অতএব প্রতিভাকে উঠতে হলো। বাইরে বেরিয়ে আসতেই 2 ছেলে নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে গেল জামাইদের নিয়ে। কাজল বলল, তোমার জন্য খামোকা বাবার কাছে বকুনি খেলাম। প্রতিভা বললেন, আহা, মাখনের পুতুল গলে গেলেন। বলার ভঙ্গি দেখে কাজল পর্যন্ত হেসে উঠল। সুপ্রিয়া এগিয়ে এলো। এ কি মা, তুমি আজ নতুন শাড়ি পরোনি? সুনিতা মায়ের দিকে তাকিয়ে রান্নাঘরে মুখ ফেরালো। সত্যি বড়, তোমরা এ বাড়িতে কি করতে আছো বুঝতে পারি না। আজকের দিনে আমাকে পুরনো কাপড় পরিয়ে রেখেছো। প্রতিভা বলে উঠলেন, আরে কি যাতা বলছিস, বৌমা তো বলেছিল, আমি রাজি হইনি। এই বুড়ো বয়সে এমন আদেক্ষেপনা মানায় না। কি যাতা বলছো মা? সুনিতা প্রতিবাদ করলো। স্বামী স্ত্রী 50 বছর একসঙ্গে আছে, এরকম কটা ঘটনা চোখে পড়ে। আমাদের মতন ভাগ্যবান আর কে আছে বলো? এরকম দিনে আমরা একটু আনন্দ করব না? এই সময় সুব্রত অপরেশের ঘর থেকে বেরিয়ে এলো। এসে গলা তুলে বলল, না না, এখন পুরনো শাড়ি অঙ্গে থাক, আমার সব ব্যবস্থা হয়ে গেছে। সুপ্রিয়া বলল, কি ব্যবস্থা? সুব্রত জানালো, আমি চাকরি পেয়েছি বলেই তোমরা খেতে চেয়েছিলে, তা সেই টাকাটা আমি অন্যভাবে খরচ করব আজ। 2 পিসি এবং মা কাকিমা, তোমরা 5 মিনিটের জন্য বাবার ঘরে এসো। ও, ওখানে তো সবাই আছে, ভালোই হয়েছে। একটা জরুরি আলোচনা সেরে নেওয়া যাক। আর দিদা, তোমার হাজবেন্ড তোমাকে ডাকছেন, কিন্তু আমি বলেছি আজ বিকেলের আগে দেখা হবে না। কাজল, তুই দিদার কাছে থাক, দিদাকে আর চা ছাড়া কিচ্ছু সলিড খেতে দিবি না।
কাজল বোধহয় বুঝতে পেরেছিল। ছুটে এসে সে প্রতিভার দুহাত চেপে ধরল। এরা যে এতটা করবে প্রতিভা বুঝতে পারেননি। একই সঙ্গে অস্বস্তির সংকোচ, এমনকি বেশ রাগও হচ্ছিল। রাগটা অপরেশের ওপর। ঘটা করে নাতি নাতনিদের বলতে যাওয়া হয়েছিল, এখন উনি তো সেধিয়ে আছেন ঘরের কোণে। যত জ্বালা হয়েছে প্রতিভার। প্রতিভা বললেন, হাত ছাড়ো বাপু, আর পারি না। কাজল চোখ পাকিয়ে বলল, যাবে কোথায়? উফু, দাদুর ঘরে তোমার যাওয়া চলবে না। ঠিক আছে, তুমি এই ঘরে এসো। প্রতিভা হাল ছেড়ে দিলেন। কাজল ওকে ওর ঘরে নিয়ে এলো। ইস, কি নোংরা করে রেখেছিস ঘরটাকে। এত বড় মেয়ে, একটু লক্ষ্মীশ্রী নেই। তোমাদের মতো অত পিটপিটুনি আমার ভালো লাগে না। তাই বলে বাসি শাড়ি পেটিকোট চারধারে ছড়ানো থাকবে? বইগুলোর কি দশা? ঠিক আছে, দশা তো দশা, তুমি এখানে চুপ করে বসো। কাজল দ্রুত হাতে বিছানাটা ঠিক করে বলল, তোমার বিয়ের বেনারসিটা এখনো তোলা আছে? সঙ্গে সঙ্গে সমস্ত জল যেন বরফ হয়ে গেল। প্রতিবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কাজল সেদিকে লক্ষ্য না করে বলল, ঠিক আছে, না থাকলে ম্যানেজ হয়ে যাবে। তুমি এখান থেকে নড়ো না, আমি ওদিকে কি হচ্ছে দেখে আসি। কাজল বেরিয়ে যাওয়ার পর প্রতিভা খানিকক্ষণ চুপচাপ বসে থাকলেন। ওর বুকের ভেতর সেই চাপা কষ্টটা যেন ওজন বাড়াচ্ছিল। একে গেরোতে পড়লেন তিনি। 50 বছর পরে এদের খেলার সামগ্রী হতে হলো। হ্যাঁ, বেনারসিটা এখনও যত্ন করে তোলা আছে। 50 বছর আগে যেটা পরে তিনি অপরেশের সঙ্গে ট্রেনে উঠেছিলেন। কিন্তু বুকের মধ্যে উথাল পাথাল শুরু হলো প্রতিভার। এই ঘরে বেশিক্ষণ বসতে পারলেন না তিনি। পা টিপে টিপে দরজার কাছে এসে দেখলেন বারান্দা কিংবা উঠোন ফাঁকা। ওরা বোধহয় এখন ধীরেশের ঘরে। বারান্দা পেরিয়ে নিজেদের ঘরে চলে গেলেন প্রতিভা। নিজের বাড়ির নিজের বারান্দা, তবু হাঁটতে অস্বস্তি হচ্ছে। দরজায় দাঁড়িয়ে দেখলেন অপরেশ বিছানায় টান টান হয়ে শুয়ে আছেন, চোখ বোজা। বুকের ওপর খবরের কাগজটা ভাঁজ ফেলা হয়ে রয়েছে। ছিলা ছাড়া তীরের মতো ছিটকে এলেন প্রতিভা। অপরেশের মুখের সামনে এসে চাপা গলায় শুধলেন, এসব কি করছো? চমকে উঠেছিলেন অপরেশ। খবরের কাগজটা পড়ে যাচ্ছিল, ধরে ফেললেন। তারপর দু চোখে প্রশ্ন করলেন, কি? শুভকে তুমি লেলিয়ে দিয়েছ? ওই নিজে থেকে বলল। কিন্তু তুমি রাজি হলে কেন? ওটা হওয়া দরকার। অপরেশের গলা পরিষ্কার। দরকার? এতদিন এই দরকারি কথাটা মনে ছিল না? ছিল, কিন্তু গুরুত্ব দিইনি। তার মানে বুড়ো বয়সে তোমার পাপ বোধ হলো? প্রতিবার গলাটা ধরে গেল। অপরেশ উঠে বসলেন। না, পাপ আমি কখনো করিনি। প্রায়শ্চিত্তের কোনো প্রশ্ন তাই ওঠে না। তুমি এই ব্যাপার নিয়ে এত উত্তেজিত হচ্ছ কেন? প্রতিবার চোখে জল, গলায় কি যেন বললেন। 50 বছর আগে আজকের রাত্রে তুমি কি বলেছিলে ভুলে গেলে? ভুলিনি প্রভা। 50 বছরে এমন একটা দিনের কথা বলতে পারো যেদিন আমি তোমার অসম্মান করেছি? অপরেশ কাতর গলায় প্রশ্ন করলেন। প্রতিভা জবাব দিলেন না, কিন্তু তার দু চোখের ধারা বন্ধ হচ্ছিল না। অপরেশ নিচু গলায় বললেন, ওরা যা করছে করতে দাও। সঙ্গে সঙ্গে প্রতিভা মুখ তুললেন। বুড়ো বয়সে টুপুর পড়ার খুব শখ হয়েছে না? লজ্জার মাথা খেয়েছ? অপরেশ এবার হাসলেন। এ কথায় যদি বলো, তা আমাদের এমন একটা বয়স যখন লজ্জা কিনা থাকার কথা নয়। আর কখনো তো টুপুর পড়িনি, তাই আজ যদি নাতি নাতনি ওটা পড়ায় তো একটু লোভ হয় বই কি। প্রতিভা কিছুক্ষণ শূন্য চোখে অপরেশের দিকে তাকিয়ে থাকলেন। তারপর অদ্ভুত নিস্তেজ গলায় বললেন, আমার ভয় করছে। কেন? সব যদি ভেঙে পড়ে? কিছুই ভাঙবে না। স্রোতের সঙ্গে ভেসে চলো প্রভা। ভাসতে ভাসতে দেখবে কিছু না কিছু গায়ে এসে ঠেকবে, সেইটুকুই লাভ। সেটা তো নোংরাও হতে পারে, নাও তো হতে পারে। যাই বলো, আমার মন মানছে না। এতদিন ধরে তিল তিল করে এই সংসারটাকে সাজালাম, যদি কিছু হয়? কিছু হবে না। অপরেশ যেন নিশ্চিন্ত। প্রতিভা ওর দিকে একটু অবাক হয়ে তাকালেন। কি সাধারণ গলায় কথা বলছে মানুষটা, কোনো তাপ উত্তাপ নেই। প্রতিভা এবার সত্যি কথাটা বললেন, ওরা ছেলে মানুষই করছে আর তুমি তাতে সায় দিচ্ছ, কিন্তু আমি পারবো না। প্রভা, এবার অপরেশ একটু বিচলিত। হ্যাঁ, সেই রাত্রের কথা আমি পারবো না। 50 বছরেও সেই রাতটাকে ভুলতে পারলে না প্রভা? ভুলে গিয়েছিলাম, বিশ্বাস করো।
তাকে আমার একটুও মনে নেই। একবার হয়তো দেখেছিলাম, কিন্তু আজ মুখটাকেও মনে করতে পারবো না। কিন্তু বিয়ের আসরটাকে? শোভা, তুমি তোমার 4 ছেলে মেয়ের বিয়ে দিয়েছি। তুমি কি আমাকে একবারটির জন্য ওদের বিয়ের আসরে যেতে দেখেছো? অপরেশ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে প্রতিভার দিকে তাকিয়ে থাকলেন। ক্রমশ ওর মুখ কালো হয়ে আসছিল। মাথা নিচু করে বললেন, ভেবেছিলাম সব ভুলে গেছো তুমি। প্রতিভা কি করে বোঝান ওটা একটা কাটা দাগের মতো। কবে রক্ত পড়েছিল, জ্বালা করেছিল, এখন শুধু শরীরে দাগ রয়ে গেছে মাত্র। কিন্তু তা নিয়ে মাথা ঘামালে নয়। সময় সেটা মিলিয়ে যেতে যেতে যেটুকু রয়ে গেছে সেটুকু ভুলেও চোখে পড়ার কথা নয়। কেউ যদি মোটা আঙুল সেই দাগে বোলায়, তখনই হয়তো জ্বালা কিংবা রক্ত নয়, কিন্তু অনুভূতিটা ফিরে আসে। এও ঠিক সেই রকম। খবরের কাগজটাকে ভাঁজ করে অপরেশ বললেন, আমি তোমাকে কোনোদিন শাসন করিনি প্রভা, কোনোদিন জোর করে কিছু চাপিয়ে দিইনি। কিন্তু আজ আমি বলছি, নাতি নাতনিরা যা চাইছে তাই হোক। এতদিনে নিজের উপর বিশ্বাস হারালে। এতদিনে মুক্ত হলাম। মুক্ত মানে? সব মানে জানতে চেও না প্রভা। আমরা তো জীবনের 95 ভাগ শেষ করে এসেছি। এখন ঈশ্বর ছাড়া কারো কাছে কৈফিয়ত দেবার কথা নয়। কিন্তু ওই 5 ভাগের জন্য মানুষকে আমাদের প্রয়োজন হচ্ছে। ওদের খেলা যদি আমাদের মুক্ত করে, সেইটুকুই লাভ। কি মুক্তি বলছো? আমি কি তোমাকে জোর করে বেঁধে রেখেছি? ছি প্রভা, অবুঝ হয়েও না। ঠিক এই সময় উঠোনে ওদের কথাবার্তা শোনা গেল। প্রতিভা একটু যেন হকচকিয়ে গেলেন। বাইরে কাজলের গলা পাওয়া গেল। দিদা, দিদা কোথায় গেলে? প্রতিভা চাপা গলায় বলল, এখনই চেঁচামেচি শুরু করবে। ঠিক বালিকার মতো প্রতিভা দ্রুত পাশের ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। প্রায় সঙ্গে সঙ্গেই কাজল দরজায় এসে দাঁড়ালো। ভ্রু কুঁচকে ঘরটাকে দেখল। তারপর বড় বড় পা ফেলে অপরেশের সামনে এসে বলল, দিদা এই ঘরে এসেছিল? ও কি এলো না, বোঝা গেল না। অপরেশ নাতনির হাত ধরলেন। ইস মা গো, একটুও লজ্জা নেই। বিয়ের নামে গান গাওয়া হচ্ছে। তবে বিয়ের পাত্রে যদি বদলে যেত তাহলে আরও নির্লজ্জ হতে পারতাম। থাক, অনেক হয়েছে। আচ্ছা, তোমাকে বাবা কাকা পিসিরা তো ভয় পায় কেন? আর একটা নাম তো বললি না? কে? হ্যাঁ, দিদাও। শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি আজ সন্ধেবেলায় তোমাদের সুবর্ণ জয়ন্তী বিবাহ পালন করা হবে। একদম ঠিকঠাক যেমন করে বিয়ে হয় সেই রকম নিয়ম মেনে। তবে তোমাদের বয়স হয়েছে বলে বরকনের মতো সব নিয়ম মানতে হবে না, মানে খেতে টেতে পারো। এটা অবশ্য বাবার অর্ডারে আমাদের মানতে হয়েছে। তাহলে আমার পাঞ্জাবিটাকে গিলে আর ধুতিটাকে কুচিয়ে রাখিস। ও মা, তুমি যে পা বাড়িয়ে বসে আছো আর দিদা বিয়ের নামে উধাও হয়ে গেছে। দেখি কোথায় গেল। কাজল যেমন এসেছিল তেমনি বেরিয়ে গেল। অপরেশ এবার খাট ছেড়ে নিচে নামলেন। তারপর খবরের কাগজটা নিয়ে ঘরের মধ্যিখানে দাঁড়িয়ে একটা উপায় ভাবছিলেন। এটাকে কোথাও লুকিয়ে রাখা দরকার। অবশ্য যে জায়গাটায় ওটা ছাপা হয়েছে সেটুকু ছিঁড়ে ফেললেই লেটা চুকে যায়, কিন্তু ছিললেই তো সকলের নজরে পড়বে। বয়স হয়ে গেলে লুকোবার জায়গাগুলো বড্ড কমে যায়। কেমন আছো বাবা? সুনিতা ঘরে এসে দাঁড়ালো। পেছনে ওর স্বামী। অপরেশ মেয়েকে দেখলেন। ঠিক 49 বছর বয়স এখন। ও যখন হলো তখন খুব সামান্য রোজগার করতেন তিনি। ওর ছেলেবেলায় অপরেশ ওকে কিছুই দিতে পারেননি। বললেন, কখন এলি? এই তো, আজ তোমাদের নিয়ে খুব কাণ্ড হবে। তোমার শরীর ঠিক আছে তো? ওই আর কি। তুই কেমন আছিস? আমার কথা আর বলো না, পেটটাই শত্রু হয়ে গেল। একটু রিচ কিছু খেলে বিছানায় শুয়ে থাকতে হয়। ছেলে মেয়েদের ধকল সামনে হাঁপিয়ে উঠি। সুনিতার স্বামীর দিকে তাকালো। বড় জামাই বলল, রোজ যদি 3টে বাজিয়ে দেয় খেতে, তাহলে শরীরের কি দোষ বলুন? নিজে যদি নিজের শরীরের অযত্ন করে তাহলে ঔষধে কি হবে? এই সময় সুপ্রিয়া এলো। বড় ও ছোটর বয়সের ব্যবধান অনেক ব্যবহারেও। সুপ্রিয়া এসে চুপ করে বসে রইল খাটে। ওর স্বামী বোধহয় প্রাণেশের সঙ্গে আড্ডা দিচ্ছে। এই মেয়ের বিয়েটা ঠিকঠাক হয়নি বলে মাঝে মাঝে মনে হয় তার। ওদের দুজনের স্বভাবের মধ্যে মিলের চেয়ে অমিল বেশি। কতদিন মানিয়ে থাকতে পারবে কে জানে। তো শরীর ভালো আছে তো? ছোট মেয়েকে জিজ্ঞাসা করলেন অপরেশ।
নীরবে মাথা নাড়ল সুপ্রিয়া। তোরা দুই বোনে কিছুদিন থেকে যা না এখানে। সুনিতা বলল, তাহলেই হয়েছে। দুদিন সংসার ছেড়ে এলে ওদিকে ত্রাহি রব উঠবে, একমাত্র শ্মশানে যাওয়ার আগে মুক্তি পাবো না। আহ, যত বাজে কথা। তোর স্বভাব খুব খারাপ হয়ে যাচ্ছে দেখছি। এসব কুকথা খামাকা না বলে সুখ পাস না, না? বেশ জোরেই ধমক দিলেন অপরেশ। সুনিতা কিন্তু রাগ করল না, হেসে বলল, তুমি বুঝবে না, কখনো তো সংসার চালাওনি, সব ঝক্কি মা একা সামলাচ্ছে। কিন্তু তোমার মা কোনো দিন এসব বাজে কথা বলেনি। কথাটা বলেই অপরেশের মনে হলো বলাটা ঠিক হয়নি, কারণ ওদের মুখের হাসিটা অস্বস্তিকর। বড় জামাই নিচু গলায় বলল, এখনই হয়েছে বাবা, মেজাজ কিছুতেই ঠান্ডা থাকে না। এই সময় ছোট বৌমা অপরেশের খাবার নিয়ে এলো। ট্রেতেই 1 গ্লাস হরলিক্স আর গোটা 4 বিস্কুট। অথচ এই সময় রোজ পেট ভর্তি জলখাবার খান অপরেশ। ট্রের দিকে তাকিয়ে ওর কপালে ভাঁজ পড়ল। ছোট বৌমার দিকে এক নজরে দৃষ্টি বুলিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ছোট বৌমা মাথা নিচু করে বললেন, ওরা বললেন আজ এই দিতে। কেন, আমি কি আমাশের রুগী? সুনিতা বলল, বাহ, আজ তোমাদের বিয়ে দিচ্ছে নাতি নাতনি, বিয়ের দিন কি কেউ খায় নাকি? কথা শেষ করে সে হাসল এবং অপরেশ বুঝলেন ব্যবস্থাটা এদের প্রত্যেকের সম্মতি আছে। এই সময় কাজল ফিরে এলো। কি আশ্চর্য, ও বড় পিসিমা, দিদাকে পাওয়া যাচ্ছে না। সে কি? সুনিতা চমকে উঠল। পাওয়া যাচ্ছে না মানে? সমস্ত বাড়ি খুঁজে কোথাও দেখতে পেলাম না, বাথরুমেও নেই। প্রত্যেকেই উদ্বিগ্ন হয়ে উঠল। সুনিতা, ছোট বৌমা এবং জামাই ঘর ছেড়ে বেরিয়ে গেল। অপরেশ দেখলেন সুপ্রিয়ার নজর ঠাকুর ঘরের দিকে। তিনি হাসলেন, ঠিক ধরেছিস, যা ওকে ডাক। বাবা। হরলিক্সের চুমুক দিয়ে অন্যমনস্ক গলায় অপরেশ জবাব দিল, কি বাবা? এবার সুপ্রিয়ার গলা ধরে এলো। কি হয়েছে মা? অপরেশ গ্লাসটাকে টেবিলে রেখে মেয়ের দিকে তাকালেন। 2 হাতে নিজের মুখ ঢেকে ডুকরে উঠল সুপ্রিয়া। আমি কখনো মা হতে পারবো না। বুকের ভেতর লোহার বলটা যেন ছিটকে উঠল। অপরেশ কয়েক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেলেন। শেষ পর্যন্ত গলার স্বর ফুটল, কি করে জানলি? ডাক্তার বলেছে। ঘরে তখনও সুপ্রিয়ার কান্না ফোয়ারার মতো ছিটকে উঠছে। কি করবেন অপরেশ? এখন চেয়ে থাকা ছাড়া আর কি বা করা যায়? এই মেয়ে একটু একটু করে বড় হলো, চোখের সামনে পূর্ণতা পেল। তাকে নিষ্ফলা জানার পর কিছু কি করার থাকে? ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো কোনো কালেই মেশার সময় পাননি, কিন্তু এইটির উপর তার খুব টান ছিল। বিয়ের পর চারপাশ ফাঁকা ফাঁকা লাগতো। সেই মেয়ে আজ কি শোনালো? অপরেশের খুব ইচ্ছে হচ্ছিল ওকে জড়িয়ে ধরতে। কয়েক পা এগিয়ে গিয়ে তিনি বলতে লাগলেন, ভেঙে পড়িস না মা, ডাক্তার ভুল করতে পারে। এরকম কত ঘটনা আমি জানি। এই মুহূর্তে কোনো ঘটনা তিনি জানতেন না, কিন্তু বলতে পেরে হালকা লাগলো কিছুটা। সুপ্রিয়া নিজেকে সামলে নেবার চেষ্টা করছে প্রাণপণে। এমন সময় ঠাকুর ঘরের দরজা খুলে প্রতিভা বেরিয়ে এলেন। মুখ দেখে বুঝতে অসুবিধা হয় না অনেকখানি কেঁদে নেওয়া হয়েছে এর মধ্যে। অপরেশ দেখলেন দুটো মুখ একই মেঘ, একজন অতীতের কথা ভেবে অন্যজন ভবিষ্যৎ দিকে তাকিয়ে। অপরেশ স্বাভাবিক গলায় বলতে চেষ্টা করলেন, ওই তো তোদের মা এসে গেছেন। কোথায় থাকো, এদিকে বাড়িসুদ্ধ লোক তোমায় খুঁজে বেড়াচ্ছে। প্রতিভা কথাটাকে আমলই দিলেন না। একটু বিস্মিত চোখে মেয়ের দিকে তাকিয়ে কাছে এগিয়ে গেলেন। কি হয়েছে তোর? ঘাড় নাড়ল সুপ্রিয়া। কিছু না। ওরকম মুখ করে বসে আছিস কেন? প্রতিভা একবার মেয়ে আর একবার অপরেশের মুখের দিকে তাকিয়ে কারণটা বুঝতে চাইছিলেন। অপরেশ তড়িঘড়ি বলে উঠলেন, আমি ওকে বকেছি বলে কাঁদছে। কেন, কি করেছো? সত্যি, ওই একটি জিনিস ছাড়া তুমি বোধহয় কিছু জানো না। প্রতিভা ঘরের বাইরে যেতেই উঠোনে হইচই উঠল। তার দেখা পেতেই যেন সবাই নিশ্চিন্ত হয়ে গেল। অপরেশ মেয়ের কাছে এসে কাঁধে হাত রাখলেন। চুপ করে বসে থাকিস না মা, ভগবানেরও যে ভুল হয়। ডাক্তার তো সাধারণ মানুষ, ওঠ, সহজ হ। সুপ্রিয়া উঠল, তারপর মাথা নিচু করে বাইরে পা বাড়ালো। হঠাৎ কি হলো অপরেশের? কোন দিন যা বলেন না আজ তাই বললেন। এবার আমার কাছে কিছুদিন থেকে যাবে মা? সুপ্রিয়া যেন এরকম কিছুর প্রত্যাশায় ছিল। মাথা নেড়ে হ্যাঁ বলে বারান্দায় নামলো। দুপুরের আহারও জুটল না। শরবত আর মিষ্টি খেতে হলো। বয়স বাড়ার পর মিষ্টিটাকে এড়িয়ে চলেন অমরেশ। ডায়াবেটিস এখনও থাবা বাড়ায়নি, কিন্তু ওত পেতে যে নেই তাই বা কে জানে।
সেবার মাথা ঘুরে পড়ে যাওয়ার পর ডাক্তার বলে দিয়েছিল দুশ্চিন্তা একদম করবেন না, বললেই যেন দুশ্চিন্তা বন্ধ করা যায়। কাজলকে দিয়ে এক কৌটো জর্দা আনিয়েছিল কিছুদিন আগে। পানের সঙ্গে সেটা খেলে গা গরম হয়, কিন্তু তা খেতে হয় প্রতিভাকে লুকিয়ে চুরিয়ে। কৌটোটা রয়েছে রবীন্দ্র রচনাবলীর পেছনে, প্রয়োজনে বের করা সম্ভব হয় না প্রতিভা ঘরে থাকলে। খাবার নিয়ে ভেবেছিলাম চেঁচামেচি করবেন, বুড়ো বয়সের একটা মানুষকে ওরা না খাইয়ে রাখছে, কেমন রসিকতা। কিন্তু সুব্রত আর কাজল যেভাবে বুঝিয়ে গেল, তাতে সে ইচ্ছেটাকে বাতিল করতে হলো। বড় ছেলে ধীরেশ এতটা বাড়াবাড়ি পছন্দ করেনি, কিন্তু শেষ পর্যন্ত সেও চুপ করে গেল। প্রতিভা যে সেই ঘর ছেড়ে বেরিয়েছেন আর ফিরে আসেননি। মিষ্টি খেয়ে অপরেশ বারান্দায় এলেন। হায় ভগবান, ওরা এর মধ্যে বাড়িটার হাল পাল্টে দিয়েছে। উঠোনে ছাতনাতলা হয়েছে, কলা গাছ পোতা হয়ে গেছে, মাথার উপর শামিয়ানা। কে যেন চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা গায়ে হলুদ হলো না তো? বড় মামা বোধহয় জবাব দিলেন, ভর দুপুরে ও কথা মনে করে কি হবে। অপরেশের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে লজ্জা করছিল। একটু আগে ওরা জিজ্ঞাসা করেছিল তাদের বন্ধুদের নিমন্ত্রণ করা হবে কি না, তিনি না বলে দিয়েছেন। বন্ধু বলতে তো এখন কেউ নেই, দু একজন সমবয়সী পরিচিত আছেন মাত্র, তাদের বলে কি হবে? ডেকোরেটরের লোকজনদের দেখে বুঝতে পারলেন ওরা অনেকেই হয়তো নিমন্ত্রণ করেছে। অপরেশ আবার ঘরে ফিরে এলেন, আর তখনই কাগজটার কথা মনে পড়ে গেল। টেবিলের ওপর সেটা নেই, কে নিয়ে গেল? লুকিয়ে রাখবেন ভেবেছিলেন, কিন্তু রাখা হয়নি। দুটো কাগজ আসে এই বাড়িতে, সাধারণত অপরেশের কাগজ নিয়ে টানাটানি করা হয় না। তিনি আবার দরজায় এসে গলা তুলে বললেন, কাগজটা কে নিয়ে গেল? কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর বড় বৌমার গলা শোনা গেল, কে নিয়ে এসেছে কাগজ? একটু বাদেই বড় জামাই কাগজটা নিয়ে ওর সামনে এলো। আমি ভেবেছিলাম আপনার পড়া হয়ে গেছে। ঈষৎ মাথা নেড়ে সেটি হস্তগত করে বিছানায় ফিরে এলেন তিনি। তারপর সন্দর্পণে সেটিকে বালিশের তলায় চাপা দিয়ে চোখ বন্ধ করলেন অপরেশ। সকালবেলায় কাগজের দ্বিতীয় পাতায় ছবিটা দেখে কিছু বুঝতে পারেননি, কিন্তু নিচের লেখাগুলো পড়ার পর থেকেই তার যে খুব ভয় ভয় করছিল। সুব্রত কাজল যখন আবদার করলো, তখন মনে হলো এটাই ওই ভয় থেকে মুক্তি পাওয়ার রাস্তা। চট করে রাজি হয়ে গেলেন। 50 বছর হয়ে গেছে তাদের একসঙ্গে থাকার কাল। 50টা বছর ধরে একসঙ্গে অনেক সুখ এবং দুঃখকে ওরা মেনে নিয়েছেন। দুজন থেকে আরও 4 জন এসেছে, তাদের বিয়ে থা দিয়ে এখন তো ভরা সংসার। চিরকালই উগ্র আধুনিকতা তিনি পছন্দ করেন না, আর এই স্বভাবটা পেয়েছে বড় ছেলে। ফলে এই বাড়িতে একটা আপাত কনজারভেটিভ পরিবেশ আছে। এসবই ভেঙে পড়বে, দুমড়ে মুচড়ে থেবড়ে যাবে যদি ওরা জানতে পারে অপরেশ এবং প্রতিভার মধ্যে কখনই আনুষ্ঠানিক বিয়ে হয়নি। এতদিন এসব কথা ভাবেননি অপরেশ, আজ ভাবছেন কি হতে পারে ওরা যদি জানতে পারে এ কথা। ওরা কি নিজেদের জারজ ভাববে? ধর্ম ও আইনের স্বীকৃতি ছাড়া যে বন্ধন, তার ফসল হিসেবে নিজেদের গায়ে থুথু দেবে। অপরেশ জানেন বড় ছেলে এটা সহ্য করতে পারবে না, হয়তো আত্মহত্যা করতে পারে সে। মেয়েদের ওপর নিশ্চয়ই চাপ আসবে তাদের শ্বশুর বাড়ি থেকে। কাজল আর সুব্রত কী করবে তিনি জানেন না, কিন্তু এক মুহূর্তের এই সুন্দর সংসার তাদের হাতছাড়া হয়ে যাবে, এ ব্যাপারে তিনি নিশ্চিন্ত। নিজে প্রেম করে বিয়ে করেও ছেলে মেয়ের প্রেম সহ্য করতে পারে না, এরকম ঘটনা তো আকছার দেখা যায়। কিন্তু বৃদ্ধ পিতামাতা অবিবাহিত, এই সত্যটি সহ্য করা যে বড় মুশকিল হবে ওদের কাছে। শোনার পর কি ছেলেমেয়েরা ওদের মৃত্যু কামনা করবে? বড় ভয় হলো। তাই সুব্রতদের কথায় রাজি হয়ে গেলেন। 50 বছর পর ওরা বিয়েটার নবীকরণ করতে চাইছে, সেই সুযোগে আসল কাজটি সেরে নেওয়া যেতে পারে। তারপর যে যাই বলুক, কিছু এসে যায় না। কিন্তু এতদিন কি কিছু এসে যাচ্ছিল? এতদিন কি বুক ফুলিয়ে অপরেশ পৃথিবীর বুকে হেঁটে বেড়ায়নি? একথা ঠিক, প্রতিভা বাড়ি থেকে একদমই বের হতো না, কিন্তু চেষ্টা করলে কি অপরেশের খোঁজ পাওয়া যেত না? এটাই ওর কাছে বিস্ময়ের ব্যাপার বলে মনে হয়। সেই মানুষটা এত নির্লিপ্ত হয়ে রইল কি করে? একটাও খোঁজ করলো না, পুলিশকে জানালো না। প্রতিবার মামা না হয় লজ্জায় ঘেন্নায় হাল ছেড়ে দিয়েছিলেন বলে ধরে নেওয়া চলে। ব্যাপারটা প্রথম দিকে অপরেশের ভাবনায় আসতো, কিন্তু কখনই তিনি প্রতিভার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেননি। গোড়ার 2-3টে মাস কেটে গেলে প্রতিভা ভুলেও এসব প্রসঙ্গ তোলেনি। বছরের ধুলোগুলো জমে জমে ঢেলে দিয়েছে সেই রাতটাকে। কিন্তু আজ সকালের খবরের কাগজটা যে এক ফুয়ে সব উড়িয়ে ওটাকে নগ্ন করবে, এটা কল্পনা করেননি অপরেশ।
অপরেশের প্রথম চাকরি কানপুরে। ভাগবদের বিরাট চামড়ার ব্যবসায় মোটামুটি মাইনেতে ওর একা চলে যাচ্ছিল। তখন বয়স 40 চলছে, টকবগে যৌবন। বিয়ে থা করার জন্য কৃষ্ণনগরের বাড়ি থেকে চাপ দিচ্ছে। এই সময় উনি প্রতিভাকে দেখতে পেলেন। প্রথম দেখায় জড়িয়ে গেলেন। কাছাকাছি বাড়ি, অথচ 2-1বার কথা হয়েছে কি হয়নি। কিন্তু বুঝতে অসুবিধা হয়নি প্রতিভারা ব্রাহ্মণ, বাপ মা নেই, মামার কাছে মানুষ। প্রতিভার মামার সঙ্গে পরিচয় হয়েছে। ভাগ্নিকে ঘাট থেকে নামাতে তিনি একটি সৎ ব্রাহ্মণ পাত্রের সন্ধানে ব্যস্ত। অপরেশ ব্রাহ্মণ নন জানার পর তার সম্পর্কে কোনো আগ্রহ ছিল না ভদ্রলোকের। এই সময় প্রতিভার চিঠি এলো অপ্রত্যাশিতভাবে। আমার বিয়ে ঠিক হয়েছে, কিছু একটা করুন। মাথা খারাপ হয়ে গিয়েছিল অপরেশের। এই মাইনেতে বিয়ে করা যায় না, অথচ প্রতিভাকে তার চাই। বিভিন্ন জায়গায় দরখাস্ত ছেড়ে ছেড়ে তখন তিনি ক্লান্ত। শেষ পর্যন্ত গৌহাটির এক ঔষধের কোম্পানি থেকে ডাক এলো ইন্টারভিউর। চাকরিটা হবে ভাবতে পারেনি। খুশি মনে কানপুরে পুরনো পাটচুকোতে ফিরে এসে হতভম্ব হয়ে গেলেন। দিন শতেকের মধ্যেই নদীর জল অনেক এগিয়ে গেছে। সেদিনই প্রতিভার বিয়ে। পাত্র কানপুরের একজন বড় ব্যবসায়ী। তার গৌরহাটিতে চাকরি পাওয়ার খবর ওখানে না জানিয়ে তিনি ভাগবদের কাছ থেকে বিদায় নিয়ে এলেন। সেই রাতের ট্রেনে ফিরে যাবেন এমন ব্যবস্থা ঠিক। রাত 11টায় ট্রেন। স্টেশন তেমন দূরে নয়। প্রতিবার বিয়ে সন্ধে লগ্নে চুকে গেছে। জিনিসপত্র নিয়ে বেরোতে যাবেন এমন সময় সে এলো। বেনারসি নয়, সিল্কের শাড়িতে প্রতিভা ঝকঝক করছে। এই সময় যত কাছেই হোক, বিয়ের কোণে বাড়ি থেকে বের হতে পারে তা কল্পনায় ছিল না। উত্তেজনায় কাঁপছিলেন প্রতিভা। চিঠিটা পেয়ে কিছুই করলেন না। অপরেশ বিব্রত হয়ে পড়েছিলেন। তুমি শুধু প্রশ্নটা করব বলে এসেছি। করতে চেয়েছিলাম, যখন করলাম তখন সময় পেরিয়ে গেছে। সময় কি সত্যি পেরিয়ে গেছে? ওর হাতে শাঁখা, কপালে সিঁদুর। অপরেশ কথাটার মানে বুঝতে পারছিলেন না। আমাকে গ্রহণ করতে আপত্তি আছে? না, নেই। অপরেশ ওই দুটি কথাই বলতে পেরেছিলেন, এবং সেই রাত্রিরেই কানপুরের ট্রেন ধরেছিলেন ওরা। একটুও দ্বিধা করেননি প্রতিভা। স্টেশন অবধি কি আশঙ্কায় কেটেছিল। প্রতিভাকে দেখে বিয়ের কোণে বলে না মনে হওয়ার কোনো কারণ ছিল না। কানপুর বলে তবু রক্ষে, কিন্তু কোণের বাড়ি থেকে যে লোকজন বেরিয়ে পড়বেই খোঁজাখুঁজি করতে। অথচ কিছুই হলো না। স্বচ্ছন্দে গৌহাটি চলে এলেন ওরা। নতুন জায়গায় স্বামী স্ত্রী হিসেবে চমৎকার মানিয়ে গেলেন দুজনে। শাখা সিঁদুর থাকায় কোনো ঝামেলা পোয়াতে হয়নি। কিন্তু প্রতিদিন মনে হতো এই বুঝি পুলিশ এলো। সেই আশঙ্কায় একটার পর একটা চাকরি ছেড়েছেন আর জায়গা পাল্টেছেন অপরেশ। প্রতিভা কোনো কালেই বাইরে বের হতে চাইতো না। কানপুরের কেউ দেখে ফেলবে সে আশঙ্কা তাই কম ছিল। মাঝখান থেকেই অপরেশের সঙ্গে কৃষ্ণনগরের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কিন্তু তার জন্য কোনোদিন আফসোস হয়নি। যে সত্যটা তাকে খুব আলোড়িত করত তা হলো সামান্য আলাপ এবং কোমল সম্পর্কটাকে এতখানি গুরুত্ব দিয়েছিল প্রতিভা যে বিয়ের পিঁড়ি থেকে উঠে সরাসরি চলে এসেছিল যাচাই করতে। একবার জিজ্ঞাসা করেছিলেন, সেই এলে তো বিয়ের আগে এলো না কেন? প্রতিভার যুক্তিতে সত্য ছিল। সেদিনই তো তিনি কানপুরে ফিরেছেন। ফিরে খবর শোনার পর আর বাড়িতে থাকেননি। সব কিছু চুকিয়ে সন্ধ্যের পর ঘরে এসেছিলেন। প্রতিভার পক্ষে তার দেখা পাওয়া সম্ভব ছিল না। জানতে চেয়েছিলেন, যদি রাজি না হতাম তোমার কথায়? প্রতিভা হেসেছিলেন। ভেবো না বলবো, আত্মহত্যা করতাম। আমি স্বচ্ছন্দে ফিরে যেতাম তোমাকে কাপুরুষ ভেবে। প্রতিভা জিজ্ঞাসা করেছিল, আমাদের আইন বা ধর্মের বিয়ে হয়নি, তুমি কি তাই চাও? এক মুহূর্ত ভেবেছিল অপরেশ, তারপর হেসে বলেছিলেন, কোনো দরকার আছে? মনের চেয়ে কি ধর্ম এবং আইন বড়? যে মুহূর্তে তুমি আমার কাছে এসেছো সেই মুহূর্তে আমাদের বিয়ে হয়ে গেছে। প্রতিভা জিজ্ঞাসা করেছিলেন, তোমার বিবেক পরিষ্কার তো? অপরেশ জানিয়েছিলেন তিনি এই ব্যাপারে মুক্ত। তারপর তো 50টা বছর কেটে গেল, একটাও ঢেউ ওঠেনি। আর 5টা বিবাহিত দম্পতির মতো তারা সহজ স্বচ্ছন্দ। ঠিক এই সময় ওই কাগজে দেখতে পেলেন অপরেশ খবরটা। সঙ্গে সঙ্গে সব যেন গুলিয়ে যাচ্ছে। একটা ভয়, যা কিনা বাইরে থেকে নয় ভেতর থেকেই উঠে আসছে। তার হাত থেকে রক্ষা পাবার জন্যই নাতি নাতনিদের আবদারে সম্মতি দিয়েছেন অপরেশ। কিন্তু কথা তো বোঝানো যাবে না প্রতিভাকে। জানেন, এ নিয়ে কথা বললে প্রতিভার কাছে ছোট হয়ে যেতে হবে তাকে। অতএব এই ভালো, এখন তো ধর্মের বিয়েতে আপত্তি নেই। খবরটা চারপাশে ছড়িয়ে পড়েছে তা বোঝা গেল, কারণ বিকেল হতেই আত্মীয় স্বজনরা এসে পড়লেন।
পাড়া প্রতিবেশীও, এমনকি কাগজের লোকেরাও। তাদের প্রশ্নের জবাব দিতে হলো অপরেশকে। সন্ধে নাগাদ সুনিতা এলো নতুন পাঞ্জাবি ধুতি নিয়ে, বলল, বাবা এগুলো পরে নিতে হবে। তখন ঘর ভর্তি লোক, বয়স্করা এখানে বসেছেন। অপরেশ লক্ষ্য করছিলেন যে কোন দিন তার সামনে হালকা কথা বলার সাহস পেত না, সেও আজ রসিকতা করছে। মেয়ের দিকে তাকিয়ে এবার একটু দুর্বল মনে হলো নিজেকে। শেষ পর্যন্ত ওর হাতে ছেড়ে দিলেন সব। প্রতিবার দর্শন সকালের পর আর পাননি তিনি। মেয়ের দিকে তাকিয়ে এবার একটু দুর্বল বলে মনে হলো নিজেকে। শেষ পর্যন্ত ওর হাতে ছেড়ে দিলেন সব। প্রতিবার দর্শন সকালের পর আর পাননি তিনি। সারাদিন ধরে ইচ্ছে করছিল নিভৃতে ওর সঙ্গে একটু কথা বলেন। সুযোগ পাওয়া যায়নি, কিংবা প্রতিবার নিজেই সুযোগ দিতে চাননি। খবরের কাগজটাকে এখন নিরাপদে রেখেছেন অপরেশ। আলমারির জামা কাপড়ের তলায় পাতা পুরন কাগজ ফেলে দিয়ে আজকেরটাকেই ভাঁজ করে রেখেছেন। কারো চোখ পড়বে না। হাসি, চিৎকার, চেঁচামেচিতে উঠোনটার বিয়েবাড়ির পরিবেশ। ওখান থেকে যখন হুকুম হলো বর আনো, তখন ছুটে এলো সুব্রত আর কাজল। দাদুকে দুহাতে জড়িয়ে নিয়ে এলো আসরে। সমবেত দর্শকরা হাততালি দিয়ে উঠল ওকে দেখে। আসবার সময় কাজল তার রূপটি দেখিয়ে দিয়েছে আয়নায়। ভাঙা গাল, বয়সের নখ বসা মুখ, অথচ সব মিলে কি উজ্জ্বল দেখাচ্ছে। মাথায় টোপর পরার পর সত্যি বলতে কি একটু লজ্জাই লাগছিল তার। জীবনে প্রথমবার এই বেশ ধারণ। কিন্তু ছাদনাতলে ওকে বসে লাল বেনারসির পুটলিটাই কি প্রতিভা? মাথা নিচু করে থাকায় মুকুটটি বর্ষার মতো দেখাচ্ছে। কেউ যেন চেঁচালো, ও দিদিমা, দেখো দাদুকে কেমন দেখাচ্ছে। কাজল কানের কাছে মুখ নিয়ে এসে বলল, 50 বছরে কোনো চেঞ্জ হয়েছে? বিয়ের প্রতিটি কাজ মেয়েরা যত্ন নিয়ে করছে। ছোট জামাই চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাপের বিয়ে দেখা কি উচিত? বোধহয় সুপ্রিয়ার প্রতি কটাক্ষ এটা, কিন্তু অন্যদেরও মনে লাগলো কথাটা। কিন্তু পুরুত মশাই জানিয়ে দিলেন, সুবর্ণ জয়ন্তীর বিবাহ তো ছেলেমেয়েরাই দেয়। আলোচনা কানে আসছিল, কত ভাগ্য হলে তবেই না 50 বছরের বিবাহিত জীবন কাটানো যায়। কজনের ভাগেই বা ঘটে এমন। জামাইরা এসে পিড়ি ধরল। অপরেশ দাঁড়িয়ে আছেন চুপচাপ। প্রতিভাকে পিড়িতে বসিয়ে ওরা তাকে পাক দিচ্ছে। তারপর মুখোমুখি হলেন ওরা, এবং যতই মুখ নামিয়ে থাকুক অপরেশ বুঝতে পারলেন যে কোনো মুহূর্তেই প্রতিভা কেঁদে ফেলবেন। ওর হাতের আঙুল কাঁপছে। অপরেশের খুব ইচ্ছে করছিল বলেন, প্রভা একটু শক্ত হও, অন্তত সবার সামনে কিছু করে বসো না। এই সময় চিৎকার চেঁচামেচিতে কান রাখা দায়। সুব্রত বলল, দাদু এবার মালা বদল হবে। কাজল বলল, সে কি রে, আগে শুভদৃষ্টি হোক, তারপর তো। জামাইরা বলল, আর পারছি না ধরে রাখতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে যেন ফুট কাটল, 50 বছরের ভার জমেছে তো 1000 হোক। কাপড় দিয়ে চাঁদোয়া করা হলো। কাজল এলো দাদুর পাশে, সুব্রত দিদার। বলল, এবার দাদুর চোখের দিকে তাকাও। কাজল বলল, খবরদার দাদু, দিদাকে এখন চোখ রাঙাবে না, বেশ রোমান্টিক চোখে তাকাও তো। অনেক অনুরোধে প্রতিভা মুখ তুললেন। চোখের পাতা খুলতেই অপরেশ সেখানে টলটলে জল দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে শাক বাজল, উলু দিল মেয়েরা। শুধু কাজল বলল, ও মা দিদা, তুমি কাঁদছো কেন? প্রতিভা মুখ নামালেন। ওর শরীরে এখন কাঁপুনিটা ছড়িয়ে পড়েছে। যা আশঙ্কা করেছিলেন অপরেশ তা ঘটল না। বিয়েটা নির্বিঘ্নেই ঘটে গেল। ছাদনাতলা থেকেই অপরেশ চলে এলেন নিজের ঘরে। প্রতিভাকে নিয়ে গেল মেয়েরা। ঘরে ঢুকে একটু হতভম্ব হয়ে গেলেন অপরেশ। এর মধ্যে ওরা বিছানাটাকে ফুলে ফুলে সাজিয়ে দিয়ে গেছে। কাজল বলল, এখন শুধু টোপরটা খোলো, শোয়ার আগে পাঞ্জাবি ছাড়বে না। পুরুতমশাই বলেছেন তোমাদের কাল রাত্রি করতে হবে না, আজই ফুলসজ্জা। তারপর আরও রাত বাড়লে খাওয়া দাওয়ার পার চুকলে প্রতিভাকে নিয়ে এলো ওরা। এখন অবশ্য প্রতিভার মাথায় মুকুট নেই, কিন্তু বেনারসি আর ফুলের মালায় হঠাৎ অপরূপা বলে মনে হলো অপরেশের। কাজল বলল, নতুন বউকে দিয়ে গেলাম দাদু, একটু দেখো। দরজা ভেজিয়ে ওরা চলে যেতে প্রতিভা ধীরে পায়ে ঠাকুর ঘরে ঢুকলেন। ইজি চেয়ার ছেড়ে অপরেশ অস্থির চোখে ঠাকুর ঘরের দিকে একবার তাকিয়ে দরজার আগল তুলে দিলেন। তারপর আবার ফিরে এসে বসলেন ইজি চেয়ারে। খুব ক্লান্ত লাগছে এখন। সারাদিন ধরে কম ধকল গেল না। কাজের বাড়ির লোকজনের গলা ধীরে ধীরে মিইয়ে এলো। শেষ পর্যন্ত অসহিংস হয়ে উঠলেন অপরেশ। পায়ে পায়ে ঠাকুর ঘরের দরজায় এসে দেখলেন প্রতিভা পাথরের মূর্তির মতো বসে আছেন সেখানে। খুব নিচু গলায় তিনি ডাকলেন,
প্রভা! চেতনা এলো যেন শরীরে। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন প্রতিভা। আলো নিভিয়ে এই ঘরে এসে বসলেন। রাত হয়েছে, শুয়ে পড়ো। অপরেশের গলায় যেন কিছু আটকালো। প্রভা! প্রতিবার চিবুক অচমকা বুকে গিয়ে ঠেকল। তুমি খুশি হয়েছ তো? তুমি হওনি? আমি? হ্যাঁ, হয়েছি। তুমি খুশি হলেই তো আমি খুশি হব। প্রতিভা গলা থেকে মালা খুলে টেবিলে রাখলেন। তারপর ওপাশের আলনা থেকে আট পরে শাড়িটাকে নিয়ে পাশের ঘরে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে কি একটা ভাবলেন। অপরেশ স্ত্রীর দিকে তাকিয়েছিলেন। যে ঘটনাটা কখনো ঘটেনি, এখন তাই ঘটল। এই ঘরে ওর সামনে দাঁড়িয়ে প্রতিভা শাড়ি পাল্টাচ্ছেন। নিজের কাছেই অস্বস্তিকর মনে হলো অপরেশের। তিনি যে লক্ষ্য করছেন না এমন ভাব করে পাঞ্জাবি খুলে বিছানায় শরীর এলিয়ে দিলেন। এখন টুকিটাকি কাজ সারছেন প্রতিভা, রোজই যেমন করেন। অপরেশ টান টান শুয়ে ফুলের গন্ধ পেলেন। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আহা, এরই নাম ফুলশয্যা। বালিশ থেকে ফুলগুলো সরিয়ে একটু দূরে রাখলেন তিনি। আর এই সময় কাগজটার কথা মনে পড়ে গেল। আস্থার শ্রাদ্ধ। কাগজের দ্বিতীয় পাতায় যে বৃদ্ধের ছবি ছাপা হয়েছে তাকে দেখে চিনতে পারেননি অপরেশ। ইদানিং শোক সংবাদ দেখলে চোখ বোলান। চেনা জানা কেউ গেল নাকি? বৃদ্ধের ছবির তলায় লেখাটাই তাকে টালমাটাল করে দিল। কানপুরের বিখ্যাত ব্যবসায়ী অমুকচন্দ্র অমুক গত 2রা বৈশাখ সাধনচিৎ ধামে গমন করেছেন। আগামী 15ই বৈশাখ তার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হবে। তার আত্মার শান্তির জন্য আত্মীয় স্বজন ও বন্ধুদের উপস্থিতি কাম্য। এর একটু নিচে ব্যক্তিগত কলমে আরেকটি বিজ্ঞাপন। দাদা যাওয়ার আগে আপনার কথা বলতেন। আপনি আছেন কিনা জানি না, কোথায় আছেন তাও জানি না। যদি এই কাগজ চোখে পড়ে তাহলে 15ই বৈশাখ দাদার কাজ করে তিনি তৃপ্ত হবেন। আর সেই 15ই বৈশাখ 50 বছরে একটি কথাও প্রতিভাকে লুকিয়ে রাখেননি তিনি, আজ রাখতে হলো। সারাদিন ধরে যত ভাবছেন তত ছবিটা তাকে তাড়া করছে। যে মানুষটা 50 বছর নিরাসক্ত হয়ে রইল, সে ছবি হয়ে তাকে বিব্রত করতে পারল। সকালবেলায় ছবিটি দেখে যে চিন্তাটা তার মাথায় চলকে উঠেছিল তা হলো আইন এবং ধর্মের চোখে প্রতিভা আজ বিধবা হয়ে গেল। কথাটা মনে হতেই নিজেকে ধিক্কার দিয়েছিলেন। তাই সুব্রত যখন এসে আবদার করলো তখন সম্মতি দিয়েছিলেন বিয়েতে। হ্যাঁ, এখন তো কোনো বাধা নেই। আলো নিভিয়ে প্রতিভা পাশে এসে শুলেন। অপরেশ শক্ত হয়ে শুয়ে ওর নড়াচড়া অনুভব করছিলেন। প্রতিভা কথা বলছিলেন না, তিনিও। ক্রমশ এই নিস্তব্ধতা অসহ্য হয়ে উঠতেই ওর সুপ্রিয়ার কথা মনে পড়ল। কথা বলতে চেষ্টা করলেন অপরেশ। ছোট মেয়ের কথা শুনেছ? প্রতিভা জবাব দিলেন না। কয়েক মুহূর্তে অপেক্ষা করে অপরেশ বললেন, খুব ভেঙে পড়েছে বেচারি। আর ঠিক তখনই ফুপিয়ে কেঁদে উঠলেন প্রতিভা। বালিশে মুখ গুজে থাকা সত্ত্বেও কান্না ছিটকে উঠছিল। অপরেশ শতবম্ব গলায় ডাকলেন, প্রভা! প্রতিভা কান্না গিলতে চাইছেন, পারছেন না। অপরেশ উঠে স্ত্রীর পিঠে হাত রাখলেন। কি হলো তোমার? আমি পারছি না, আজ কেবলই সেই রাতের কথা মনে পড়ছে। স্বামীর হাত জড়িয়ে ধরলেন প্রতিভা। অপরেশ স্তব্ধ হয়ে বসে রইলেন। প্রতিভা বললেন, কেন তুমি রাজি হলে? তুমি যে মন্ত্র উচ্চারণ করলে আমি তাকে সেই মন্ত্র উচ্চারণ করতে শুনেছি। ও ভগবান, বিশ্বাস করো, এতদিন বাদে নিজেকে বেশ্যার মতো মনে হচ্ছিল। অপরেশ অন্যমনস্ক গলায় বললেন, তিনি তো আজ নাও থাকতে পারেন, তাহলে? প্রতিভা ধীরে ধীরে অপরেশের কোলে মাথা রাখলেন। তারপর কেমন করুণ গলায় বললেন, দেখো আমার হাত দেখো, আজ আমি নতুন শাখা নতুন নোয়া পড়েছি। অপরেশ নিজেকে সংবরণ করলেন। না, খবরটা কিছুতেই দেবেন না তিনি। সস্নেহে বললেন, তুমি খুব সরল। জানি এরকম কান্না বোকামি, আর খাটবো না। দেখো 50 বছরের পুরনো নোয়াটাকে যে আজ গঙ্গায় ফেলে দিতে দিলাম।